পেছনে তাকিয়ে দেখি কাকিমা দাঁড়িয়ে আছেন। নীল রঙের সুতির শাড়ি পরা, খোলা চুল, চোখে ঘুমের ছায়া। কিন্তু তার দৃষ্টি আমার চোখের সঙ্গে মিলতেই বোঝা গেল এই চাহানিতে ঘুমের কোনো ছাপ নেই, বরং ছিল অন্যরকম এক অনুভূতির ছায়া। তিনি হালকা হাসলেন, তারপর শান্ত গলায় বললেন, তুষার, ঘুম আসছে না বুঝি? তাহলে চলো আমার ঘরে, আমরা কিছুক্ষণ বসে গল্প করি। এই কথা বলে তিনি আমাকে তার ঘরে নিয়ে, হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আমার নাম তুষার, আমি একটি ছোট শহরের বাসিন্দা। এই গল্পটি ঠিক গত মাসে ঘটেছিল আমার প্রিয় বন্ধুর জন্মদিনে। আমার বন্ধুর নাম রাজ। ও আমার সাথে একই কলেজে পড়ে। তখন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আমি ভেবেছিলাম বাড়ি ফিরে যাব কয়েক দিনের জন্য, কিন্তু রাজ আমাকে বলল, দোস্ত, আগামীকাল আমার জন্মদিন, তোকে আসতেই হবে। ওর এই কথায় আমি না বলতে পারলাম না। রাজ বলল, আজ তুই সরাসরি আমার বাসায় চলে আয়, কাল পরিবারের সবার সঙ্গে দেখা করে তারপর চলে যাস। আমি রাজকে হতাশ করতে পারিনি। বিকেল 4টার দিকে আমি হোস্টেল থেকে ব্যাগ গুছিয়ে বের হলাম। রাজ তার স্কুটিতে করে আমাকে নিয়ে গেল তাদের বাড়িতে। ওর বাড়ি পৌঁছে আমি অবাক হয়ে গেলাম। ঘণ্টা বাজানোর কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা দরজা খুললেন। বয়স আনুমানিক 40 হবে। রাজ তৎক্ষণাৎ বলল, তুষার, ইনি আমার মা। মা, এ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। ওনার মা হাসি মুখে বললেন, হ্যাঁ রে, তোর কথা রাজ অনেকবার বলেছে। এসো ভিতরে, আমি তোমাদের জন্য ঠান্ডা কিছু নিয়ে আসি। ভদ্রমহিলার নাম ছিল অন্না। পরে জানতে পারলাম রাজের বাবা গত বছর করোনার সময় প্রয়াত হয়েছেন। অনন্যা কাকির বয়স প্রায় 40 হলেও দেখতে তা একেবারেই মনে হচ্ছিল না। খুবই পরিপাটি, আত্মবিশ্বাসী ও সুস্থসবল চেহারা। কিছুক্ষণের মধ্যেই উনি শীতল শরবত নিয়ে এলেন এবং আমার পাশে বসে আমার সম্পর্কে জানতে চাইলেন। আমি একটু লাজুক স্বভাবের, তাই উনি কথা বলতে বলতে আমার দিক তাকালে একটু অস্বস্তি লাগছিল। ঠিক তখনই রাজ বলল, মা, আমি কেক আনতে যাচ্ছি। দোকান থেকে ফোন এসেছিল, আর কিছু দরকারি জিনিসও নিয়ে আসব। ততক্ষণে তুমি তুষারকে আমার ঘরটা দেখিয়ে দাও আর ওর ব্যাগটাও রেখে দাও। উনি মাথা নাড়লেন আর রাজ বেরিয়ে গেল। রাজের বাড়িতে ওর মা আর ওর বড় বোন থাকে। কাকি জানালেন ওর দিদি এখন দিল্লিতে চাকরি করে, সরকারি অফিসে। শুধু সপ্তাহান্তে আসে বাড়ি। কথা বলতে বলতে কাকি হঠাৎ বললেন, তুষার, তোর কাকু চলে যাওয়ার পর জীবনটা একদম পাল্টে গেছে। এখন রাজ আর শ্বেতা কেউই বেশিরভাগ সময় থাকে না। এই বাড়ি যেন শূন্য হয়ে গেছে। আমি একটু হেসে বললাম, কাকি, চিন্তা করবেন না। আর 2-1 বছর পরে রাজের বিয়ে হয়ে যাবে, তখন বুমা আসবে, আপনার মন ভরে উঠবে। এই কথা শুনে কাকির মুখে এক প্রশান্তি ও ব্যথা মিশ্রিত হাসি ফুটল। বললেন, জানি না এই জীবনের বাকি পথ কিভাবে পার করব। বয়স বেশি না হলেও একাকিত্ব বড় কঠিন। আমি ওনার চোখের দিকে তাকালাম। সেখানে এক অভাব, এক শূন্যতা, এক সঙ্গীর না থাকার কষ্ট স্পষ্ট। আমি প্রসঙ্গ পাল্টে দিয়ে হালকা হাসি দিয়ে বললাম, চলুন না, রাজের রুমটা দেখি। ও তো রুম নিয়ে সবসময় বাহাদুরি করে। না কাকিমা, যেমনভাবে এতগুলো বছর কেটে গেল, ঠিক তেমনভাবেই সামনের দিনগুলোও পার হয়ে যাবে। আচ্ছা কাকিমা, আপনি আমাকে রাজের ঘরটা দেখিয়ে দিন, আমি আমার ব্যাগটা রেখে আসি। আর যদি বলেন কোথায় স্নানঘর, একটু ফ্রেশ হয়ে নিই। তিনি আমাকে রাজের ঘর দেখিয়ে দিলেন, আমি ব্যাগ রেখে দিলাম। তারপর কাকিমা বললেন, বাবা, রাজের বাথরুমে জল আসছে না, আমার ঘরের বাথরুমটা ব্যবহার করে নাও। আমি তোমার জন্য একটা বালতিতে জল ভরে দিচ্ছি। আমি জামাকাপড় নিয়ে বাথরুমে ঢুকে স্নান করছিলাম। হঠাৎ কাকিমা বাইরে থেকে বললেন, বাবা, বিদ্যুতের লাল সুইচটা একটু চেপে দিস তো, ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। আমি বললাম, কাকিমা, এখানে কোথাও সুইচটা দেখতে পাচ্ছি না। তিনি বললেন, তাহলে তাড়াতাড়ি দরজাটা একটু খোল। দেখছেন বাংলা অডিও স্টোরিজ। পাশের বাড়ির ছাদে জল গড়িয়ে পড়ছে। আমি তাড়াতাড়ি তোয়ালে জড়িয়ে দরজা খুলে দিলাম। কাকিমা ভেতরে এসে নিচের দিকে এক কোণায় একটা সুইচ টিপে দিলেন, সঙ্গে সঙ্গে মোটর বন্ধ হয়ে গেল। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, তুই কি জিমে যাস? আমি হেসে বললাম, আগে যেতাম, এখন কলেজের ব্যস্ততায় একটু বিরতি নিয়েছি। তিনি হালকা হেসে বললেন, হ্যাঁ, বোঝা যায়। তারপর শাড়ির আঁচলটা একটু গুছিয়ে বললেন, চল, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি ততক্ষণে রাতের খাবারটা তৈরি করে নিই। আমি একটু লজ্জা পেয়ে দরজা বন্ধ করে দিলাম আর তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে গেলাম। বাইরে এসে দেখি ডাইনিং রুম থেকে দারুণ খাবারের গন্ধ আসছে। পুরি, সবজি আর সুজির হালুয়া। আমি দেখি কাকিমা কিচেনে প্লেট বের করছেন। আমি বললাম, কাকিমা, আমি কিছু সাহায্য করব? তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসিতে বললেন, না বাবা, তুই অতিথি।
আমাদের বাড়িতে অতিথিকে ছেলে হিসেবেই দেখা হয়। এই কথাগুলো আমার মন ছুঁয়ে গেল। আমি কিছু না বলে চুপচাপ একটা চেয়ারে বসে গেলাম। এরপর কাকিমা পাশের চেয়ারে এসে বসে পড়লেন। রাজ তখনও ফিরছিল না। কথা বলতে বলতে কাকিমা জানালেন কিভাবে তিনি স্বামীর মৃত্যুর পর সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ছেলে, সংসার, সমাজের চোখরাঙানি। তার কথা বলার ধরন এতটাই সহজ আর আন্তরিক ছিল যেন তার হৃদয় থেকেই কথাগুলো বেরিয়ে আসছে। তিনি বললেন, অনেক সময় মনে হয় জীবন আবার শুরু করা যায়, কিন্তু সমাজ সেটা হতে দেয় না। যেন বিধবা মেয়েদের জীবন মানেই ত্যাগ আর একাকিত্ব। আমি তার চোখে তাকালাম। তিনি যেন আমার চোখে কিছু খুঁজছিলেন, সমঝোতা বা হয়তো সাহস। আমি শান্তভাবে বললাম, আপনার কথা ঠিক কাকিমা, কিন্তু একজন মানুষের একাকিত্ব আর আনন্দ, এই দুটোই জীবনের অঙ্গ। আপনি চাইলে নতুন করে শুরু করতেই পারেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ইস, যদি সবাই তোমার মতো ভাবত রে। তার গলা কেঁপে উঠল। আমি বুঝলাম, এটা শুধু এক মায়ের নয়, এক নারীর মনের কথা, যেটা সে অনেক দিন চেপে রেখেছে। এরপর তিনি উঠে কিচেনে চলে গেলেন। আমি সোফায় বসে মোবাইল দেখতে লাগলাম। সন্ধ্যা তখন প্রায় 7টা, দরজার ঘণ্টা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। রাজ ফিরে এসেছে হাতে। আমি দরজা খুলতেই দেখি রাজ দাঁড়িয়ে আছে, এক হাতে বড় কেকের বক্স, আরেক হাতে কিছু ব্যাগ। হাসি মুখে বলল, দেখ ভাই, তোর ভাই কিছুই ভুলে যায়নি। কেক এনেছি, চিপস এনেছি, আর তোর প্রিয় রসগোল্লাও আছে। আমি হেসে বললাম, দারুণ, পুরো পার্টির জোগাড় নিয়েই চলে এসেছিস দেখছি। এই সময় কাকিমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, এই যে এলো আমার রাজপুত্র। রাজ মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আজ তোর ছেলের বিশেষ দিন আর তুই আমার সবচেয়ে স্পেশাল অতিথি। কাকিমা স্নেহভরে ওর চুলে হাত বুলিয়ে দিলেন। তারপর আমরা সবাই মিলে আয়োজন শুরু করলাম। ডাইনিং টেবিল একটু সরিয়ে হলরুমের মাঝখানে একটা জায়গা করা হলো। তার উপর সাদা কাপড় বিছানো হলো, কেকটা মাঝখানে খুব যত্ন করে রাখা হলো, আর মোমবাতিগুলোও জ্বালানো হলো। আমি স্পিকারে হালকা মিউজিক চালিয়ে দিলাম। একটা ছোট, ঘরোয়া কিন্তু হৃদয়ভরা পরিবেশ তৈরি হলো একটা নিখুঁত উদযাপনের জন্য। কিছুক্ষণ পরে কাকিমা একটা থালায় মিষ্টি আর প্রদীপ নিয়ে এসে হাজির। ওর চোখে আনন্দ আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ ছিল। রাজ মোমবাতিগুলো নিভিয়ে দিল, আর আমরা গেয়ে উঠলাম, শুভ জন্মদিন তোমায়। সে হাত জোর করে আমাদের ধন্যবাদ জানালো। আর তারপর কেক কাটল। প্রথম টুকরোটা সে মায়ের দিকে এগিয়ে দিল, এই তোমার জন্য মা। কাকিমা ভালোবাসায় মাখানো হাসিতে কেক খেয়ে নিলেন। তারপর রাজকে নিজেই খাইয়ে দিলেন। একটু দুষ্টুমি করে গালে হালকা করে কেক মেখে দিলেন। মা, এটা কি করছ? রাজ হেসে বলল। কাকিমা বললেন, তুই তো আমার ছোটই রয়ে গেছিস। তারপর রাজ আমার দিকে কেক বাড়িয়ে বলল, এই নে তুষার, তুই তো আমার ভাই। আমি হেসে কেক খেলাম। কিন্তু কাকিমা এবার আমাকেও ছাড়লেন না। আমার গালেও কেকের একটু ছোঁয়া দিয়ে বললেন, তুষার, আজ থেকে তুই আমাদের পরিবারের একজন, বুঝলি? আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। সেই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হল। শুধু মিষ্টতার জন্য নয়, একটা গভীর আপনত্বের ছোঁয়া মনে গেঁথে গেল। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খেলাম। কাকিমার হাতের পুরি, আলুর দম, হালুয়া আর চিরচেনা ক্ষীর, স্বাদটা এতই অসাধারণ ছিল, আমার নিজের মায়ের রান্নার কথা মনে পড়ে গেল। আমি মুখভরা খেতে খেতে বললাম, কাকিমা, আপনার হাতের রান্না খেয়ে মনে হলো যেন নিজের বাড়িতে চলে এসেছি। তিনি হেসে বললেন, এই ঘরও এখন তোমারই তো তুষার, যখন খুশি চলে এসো। খাওয়ার পর আমি আর রাজ আমাদের প্লেট তুলে কিচেনে রেখে এলাম। তারপর রাজ বলল, চল ভাই, এখন একটু তাস খেলা যাক। কাকিমা হেসে বললেন, তাস খেলো ঠিক আছে, কিন্তু রাত বেশি করো না, কাল সকালে তুষারকে যেতে হবে তো। আমি মুচকি হেসে বললাম, কিন্তু এখন তো মনে হচ্ছে এখান থেকেই কোথাও যেতে মন চাইছে না কাকিমা। তিনি কিছুই বললেন না, শুধু একবার আমার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এক ধরনের গভীরতা ছিল। মনে হচ্ছিল তিনি কিছু বলতে চান, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছেন না। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি বিছানায় শুয়ে থাকলাম। রাজ তখন গভীর ঘুমে ডুবে, তার শ্বাসের মৃদু শব্দ পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমার চোখে একটু ঘুম আসছিল না। হয়তো নতুন জায়গা, অচেনা পরিবেশ, কিংবা মাথায় ঘুরতে থাকা নানা ভাবনা, ঠিক বুঝতে পারছিলাম না। আমি একদিকে শুলাম, তারপর আরেক দিকে বালিশ ঠিক করলাম, চাদর টেনে নিলাম, এমনকি চোখ বন্ধ করে গভীর শ্বাসও নিলাম। কিন্তু ঘুম যেন দূর আকাশের তারা হয়ে গেছে, ধরা দিচ্ছে না কিছুতেই। অবশেষে হাল ছেড়ে দিয়ে আমি মোবাইলটা হাতে তুলে নিলাম। স্ক্রল করতে করতে সময় কাটাতে লাগলাম। ঘরটা তখন আধো অন্ধকারে ঢাকা।
আমি আস্তে করে বিছানা থেকে নামলাম, যাতে রাজের ঘুম না ভাঙে। মোবাইলের ফ্ল্যাশ অন করে খুবই হালকা পায়ে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। ঘরের চারপাশে নিস্তব্ধতা, যেন পুরো বাড়িটাই ঘুমিয়ে গেছে। কিচেনে পৌঁছে আমি একটা গ্লাস তুলে নিলাম, নলের কল ধীরে ঘুরিয়ে দিলাম, আর একটু শব্দ না করে পানি ঢাললাম গ্লাসে। প্রথম চুমুকেই মনে হলো শরীরের মধ্যে এক প্রকার শান্তি নেমে এল। পিপাসা মেটার সঙ্গে সঙ্গে যেন মনও একটু হালকা হয়ে গেল। আমি গ্লাসটা রাখতেই হঠাৎ পেছন থেকে কিচেনের লাইট জ্বলে উঠল। আমি চমকে উঠলাম, হঠাৎ যেন ঘুমের মধ্যেই কেউ জাগিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখি কাকিমা দাঁড়িয়ে আছেন। নীল রঙের সুতির শাড়ি পরা, খোলা চুল, চোখে ঘুমের ছায়া, কিন্তু তার দৃষ্টি আমার চোখের সঙ্গে মিলতেই বোঝা গেল এই চাহনিতে ঘুমের কোনো ছাপ নেই, বরং ছিল অন্যরকম এক অনুভূতির ছায়া। তিনি হালকা হাসলেন, তারপর শান্ত গলায় বললেন, তুষার, ঘুম আসছে না বুঝি? আমি একটু বিব্রত হয়ে হাসলাম। হ্যাঁ কাকিমা, ঘুম আসছিল না, তাই মোবাইল দেখছিলাম। পরে ভাবলাম পানি খেয়ে আসি। তিনি কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনারও কি পানি লাগবে? তিনি আস্তে মাথা নাড়লেন। আমি আবার গ্লাসে পানি ঢেলে তার দিকে এগিয়ে দিলাম। তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। মুহূর্তে একটা অদ্ভুত শীতলতা আর কোমলতা যেন ছড়িয়ে পড়ল। তিনি আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর হালকা করে বললেন, ধন্যবাদ তুষার। আমি চোখ নামিয়ে শান্ত স্বরে বললাম, না কাকিমা, এতে ধন্যবাদ কিসের? তিনি এক চুমুক পানি খেলেন, তারপর কিচেনের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। ঘরের ভেতর তখন নিঃশব্দ উষ্ণতা, যেন শব্দ ছাড়াই কিছু অনুভব করা যাচ্ছিল। তখন তিনি নিজে থেকেই হালকা গলায় বললেন, তুষার, জানিস, কিছু কিছু রাত এমন হয়, মনে হয় কখনই শেষ হবে না। আমি তার দিকে তাকালাম, চোখে তখনও সেই অদ্ভুত গভীরতা, যেমনটা আগে দেখেছিলাম। যেন কিছু বলছে, আবার যেন কিছু লুকিয়ে রাখছে। আমি মৃদু গলায় বললাম, হ্যাঁ কাকিমা, কিছু রাত ঘুম নেয় না, কেবল ভাবনার ভার দিয়ে যায়। তিনি হেসে ফেললেন, আর আমি বুঝে গেলাম কথার ভেতরে অনেক না বলা গল্পও থেকে যায়। আমি আস্তে করে ঘুরে দাঁড়ালাম, যেন আবার নিজের ঘরে ফিরে যেতে চাইছিলাম। আমি ঘরের দিকে পা বাড়াচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে এক শান্ত কণ্ঠ ভেসে এলো, তুষার। আমি থেমে গিয়ে পেছন ফিরলাম, চোখে চোখ পড়তেই বুঝলাম ডাকটা আমার জন্যই। ঘুম আসছে না, তাই তো? তিনি হালকা হাসলেন, আমারও না। চল একটু আমার ঘরে বসি, কিছুক্ষণ গল্প করি। ঘুম পেলে চলে যাস। তার কণ্ঠে কোনো সংকোচ ছিল না, একেবারে স্বাভাবিক। আমি একটু মুচকি হেসে বললাম, আচ্ছা কাকিমা। তিনি বাকি পানি শেষ করে গ্লাসটা রেখে বাইরে বেরিয়ে গেলেন। আমি চুপচাপ তার পেছনে হাঁটতে থাকলাম। তার ঘরটা বাড়ির একদম পিছনের দিকে, গোছানো, পরিপাটি, হালকা নীল রঙের দেয়াল, জানালা দিয়ে আসা চাঁদের আলো পুরো ঘরটাকে একটা প্রশান্ত আবরণে মুড়ে রেখেছিল। তিনি বিছানার এক কোণে বসে আমাকে দেখিয়ে বললেন, আয়, তুইও বস। আমি একদম চুপচাপ তার পাশে গিয়ে বসে পড়লাম। ঘরটা যেন নিজের মতো একটা নিঃশব্দতা বয়ে নিচ্ছিল, শান্ত, অথচ ভেতরে ভেতরে অনেক কথা লুকানো। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কোনো ভালো সিনেমা থাকলে চালাতো, মন একটু অন্যদিকে থাকবে। আমি মোবাইল বের করে একটু খুঁজে বললাম, একটা পুরনো সিনেমা আছে, শান্তি। গল্পটা একটু আবেগঘন, কিন্তু মন ছুঁয়ে যায়। তিনি হেসে বললেন, তুই পছন্দ করেছিস মানে ভালোই হবে, চালা। আমি মোবাইলটা মাঝখানে রেখে চলিয়ে দিলাম। আমরা পাশাপাশি বসে সিনেমা দেখতে লাগলাম। মাঝে মধ্যে পর্দায় যখন আবেগী মুহূর্ত আসছিল, আমি লক্ষ্য করছিলাম তার চোখের কোণায় যেন কিছু একটা জমে আছে। তবে তিনি কোনো শব্দ করছিলেন না, নিঃশব্দে দেখছিলেন। আমি একটু তার কাছাকাছি সরে এলাম। দূরত্বটা একটুও ছোঁয়া হয়নি, তবে মাঝখানের সংকোচটা যেন একটু নরম হয়ে গিয়েছিল। তিনি চুপচাপ নিজের শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বললেন, তুষার, কখনো কখনো মনে হয় নিজের কথাগুলো শুনতেও ভয় লাগে। এত বছর ধরে নিজের ভেতরের কথা কাউকে বলিনি, মন যেন বোবা হয়ে গেছে। আমি ধীরে বললাম, মন তো কখনো বোবা হয় না কাকিমা, শুধু কেউ শুনতে চাইলেই সে কথা বলে। এই কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মুখে এক হালকা শান্তির হাসি ফুটল, যেন কেউ অবশেষে তার না বলা কথাটা বুঝেছে। বাইরে হাওয়া একটু জোরে বইতে শুরু করেছে, জানালার একটা পাট ধীরে ধীরে খুলে যাচ্ছে। তিনি উঠে গিয়ে জানালা বন্ধ করে ফিরে এসে বললেন, হাওয়া একটু ঠান্ডা হয়ে গেছে। তারপর পাশে রাখা শালটা তুলে নিজে গায়ে জড়ালেন। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। একবার আমার দিকে তাকিয়ে বললেন, তোর লাগছে না তো ঠান্ডা? আমি মাথা নাড়িয়ে বললাম, না কাকিমা, ঠিক আছি। তবু তিনি শালটা একটু টেনে আমার দিকেও বাড়িয়ে দিলেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই তিনি হেসে বললেন, চুপচাপ থাক, আজ বেশি বলিস না। আমরা দুজনেই হেসে ফেললাম। আমরা দুজনেই এখন একই শালের নিচে, কিন্তু তবুও আমাদের মাঝে এক অদৃশ্য দেয়াল রয়ে গেছে, সম্মানের, বোঝার, দূরত্বের। তারপর তিনি একটু নিচু স্বরে বললেন, তুষার, মাঝে মাঝে মনে হয় আমি নিজেকেই ভুলে যাচ্ছি।
তোকে দেখলে কেউ একজনের কথা মনে পড়ে যায়। খুব কাছের কেউ। আমি চুপ করে তার দিকে তাকালাম, চোখের কোণ তখন কিছুটা ভিজে। আমি হালকা গলায় বললাম, আপনি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছেন যে নিজেকেই হারিয়ে ফেলেছিলেন? তিনি কিছুক্ষণ কিছু বললেন না, তারপর মাথা নিচু করে বললেন, হ্যাঁ, একবার। অনেক বছর আগে, যখন বয়স কম ছিল আর বোঝাপড়াও। আজ বয়স বেড়েছে, কিন্তু বোঝার মানুষ নেই। তারপর একবার আমার চোখে চোখ রেখে বললেন, তুষার, যদি আমি কিছু বলি, শুধু শুনবি? কোনো বিচার না করে। আমি শান্ত গলায় বললাম, আমি তো শুনতেই এসেছি কাকিমা। তিনি চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন আর বলতে শুরু করলেন, আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু সম্পর্কটা সহজ ছিল না। সব সময় ব্যস্ত থাকতেন, কাজে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আর আমি একা হয়ে যেতাম। তখনই একদিন কেউ আমার দিকে তাকিয়েছিল, একজন এমন, যিনি আমাকে শুধু স্ত্রী নয়, একজন মানুষ হিসেবে দেখেছিলেন। তার চোখে আমি আবার নিজেকে খুঁজে পেয়েছিলাম। তার সঙ্গে ছিল কিছু নির্দোষ কথা, ছাদের নিচে কিছু হাসি, একটা অনুভব যে আমিও কিছু একটা, কেউ একজন। কিন্তু সব কিছুই লুকিয়ে লুকিয়ে এই পর্যন্ত বলে তিনি থেমে গেলেন। আমি ধীরে বললাম, তারপর কি হলো কাকিমা? তিনি আমার দিকে তাকালেন, চোখে একরাশ স্মৃতি, আর বললেন, তারপর একদিন সব কিছু বদলে গেল। সব শেষ হয়ে গিয়েছিল। কারো চোখে পড়ে গিয়েছিল আমাদের কথা। সে সরাসরি গিয়ে জানিয়ে দেয়া আমার স্বামীকে। আমি কিছু করিনি তুষার, শুধু কিছু অনুভব করেছিলাম। তবে কি একটা মেয়ের অনুভব করাও আজ অপরাধ? আমি চুপ করেছিলাম, কিছুই বলতে পারছিলাম না। তিনি আবার বললেন, সে মানুষটা চলে গেল চিরতরে। আমার স্বামী অনেক মাস কথা বলেনি আমার সাথে। তারপর একদিন শুধু এটুকু বলল, যা কিছু করবি এই চার দেওয়ালের মধ্যেই করবি, বাইরে কিছু যেন না যায়। সেই কথা বলার পর সে আর কখনো আমার সঙ্গে মন খুলে কথা বলেনি। আমি প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরেই মরতে শুরু করলাম। আমি অনেকবার চেষ্টা করেছিলাম সব কিছু বোঝাতে, তাকে বলতে চেয়েছিলাম আমি অপরাধ করিনি, শুধু কিছু মুহূর্ত ছিল যা আমাকে বাঁচতে শিখিয়েছিল। একটা ফাঁকা জায়গা ছিল মনে, অনেক দিন ধরে অনাথ হয়ে পড়ে থাকা একটা কোণা, যেখানে কেউ এসে একটু আলো জ্বালিয়েছিল। কিন্তু সে আলো আমি ধরে রাখতে পারিনি। আমি চেয়েছিলাম সে একবার আমার চোখে চোখ রেখে দেখুক, বুঝুক। আমি কেবল শুনতে চেয়েছিলাম, অনুভব করতে চেয়েছিলাম। অভিযোগ না, বোঝার আকুতি ছিল সেটা। প্রতিদিন তার জন্য অপেক্ষা করতাম, সে কখন ফিরবে, কখন আমার পাশে বসবে, কিছু বলবে। কিন্তু সে চুপই থাকত, নিজের পৃথিবীতে ডুবে থাকত, আর আমি ডুবে যেতাম নীরবতায়। একদিন সে চুপচাপ চলে গেল এই পৃথিবী ছেড়ে, আর আমি শুধু পড়ে রইলাম, একাকিত্ব, অতৃপ্ত অনুভব আর কিছু নাবলা গল্প নিয়ে। আমি লক্ষ্য করলাম তার চোখে জল জমে গেছে। তিনি ধীরে তার শাল দিয়ে চোখ মুছলেন, নিজেকে আবার গুছিয়ে নিলেন। আমি ধীরে তার হাতের উপর হাত রাখলাম, বললাম, আপনার যা অনুভব ছিল সেটার কোনো ভুল নেই কাকিমা। একজন মানুষ যদি মানুষই থাকে, সে ভালোবাসবে, ব্যথা পাবে, আর কারও চোখে নিজেকে জীবন্ত মনে করতেই চাইবে। আপনি শুধু বাঁচতে চেয়েছিলেন, এটা অপরাধ নয়। তিনি আমার দিকে তাকালেন, একটা শান্ত হাসি ফুটে উঠল তার মুখে, যেন বহু বছর পর কেউ তাকে সত্যিই শুনেছে। তুই অনেক বোঝের তুষার। আমি মাথা নিচু করে হেসে ফেললাম। আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, একই শালের নিচে, নিঃশব্দে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। তারপর তিনি ধীরে বললেন, আজ মনে হচ্ছে রাতে ঘুম আসবে। অনেকদিন পর। আমি হেসে বললাম, আমারও কাকিমা। আজ একটু হালকা লাগছে। সেই রাতে কিছুই বদলায়নি আমাদের জীবনে, না তার, না আমার। তবু কিছু একটা যেন ভিতরে ভিতরে ঠিক হয়ে গিয়েছিল। একটা বোঝাপড়া তৈরি হয়েছিল, একটা সম্পর্ক, আর একটা অসমাপ্ত গল্প, যার শেষ অধ্যায় হয়তো সেই রাতেই লেখা হয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না। তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন এবং কি অল অপশনটি সিলেক্ট করুন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।